বছরের এক রক্ষা করবে। আপনাদেরকে শুরুতে বলে রাখা ভালো, 2000 সালে রূপান্তরের সহযোগিতায় সাংবাদিকরা একটি ফোরাম গঠন করেছিলেন, সুন্দরবন সাংবাদিক ফোরাম 97 সালে। আমি ওই বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, খুলনা এই 5টা জেলার সাংবাদিকরা এই ফোরামের সাথে যুক্ত ছিলেন এবং যুক্ত আছেন। আমাদের আজকের মিশনটি সুন্দরবন সাংবাদিক ফোরামের নয়, এটা মূলত একটি প্রকল্পের আওতায় জার্নালিজম ফর সুন্দরবন শিরোনামে আমরা একটা ছোট্ট ফোরাম বলি, কমিটি বলি বা বডি বলি। আমরা একটা ওয়ান টাইম প্লাস্টিক, পলিথিন, সুন্দরবনের নেটাল, এগুলো নিয়ে যখনই আপনি কাজ করবেন, এবং বিশেষত আজকাল সুন্দরবনে বিষ মিশায় যে পানিতে বিষ মিশায় যে মৎস্য শিকার, এটা হলো সবচেয়ে বড় একটা হুমকি। এখন যখনই এটা নিয়ে কাজ করতে যাবেন তখনই হচ্ছে যে আপনার জন্য সংকট তৈরি হবে। আপনারা প্ল্যাটফর্মের মধ্য দিয়ে নিজেদেরকে একটা জায়গায় নিয়ে আসতে পারেন, তাহলে সেটা একটা শক্তিশালী জায়গা হবে, যে প্ল্যাটফর্মটা ফাইট করতে পারবে। একটা পুরস্কারের ব্যবস্থা থাকতে পারে, স্পেশাল রিপোর্টিং এর উপরে, এরকম অনেক কিছু হতে পারে। এই নিয়ে আপনারাই ভাববেন যে এটা নিয়ে আপনারা কি করতে চান, কত দূর। আমাদের আজকের মিশনটা হলো মূলত এখানে একটা আহ্বায়ক কমিটি করা হয়েছে। নর্মদায় তারা এটা করতে পারে না, তাদের ওখানে আন্দোলনের ফলে এটা নস্যাৎ হয়ে গেছে, কিন্তু তারা আমাদের এখানে সফল হয়েছে। সফল হতে পেরেছে এই কারণে যে তাদের অসম্ভব বন্ধু একটা সরকার এখানে ছিল তখন, এবং যারা ভারতের স্বার্থ রক্ষায় একেবারেই অকুণ্ঠ চিত্ত ছিল। এবং আপনারা তাদের সাবেক প্রধানমন্ত্রীর একটা কথা আমি স্মরণ করতেই হবে, যে ভারতকে যেটা দিয়েছি আজীবন তাকে মনে রাখতে হবে। ভারত সেটা মনে রেখে তাকে সময় মতো নিয়েও গেছে, আশ্রয় দিয়েছে। এটা তার একটা বড় পাওনা ছিল ভারতের কাছে, সেটা নিশ্চিত করেছে। এসব রাজনীতির কথা। আমরা সেই কাজটি যদি আপনি করতে পারেন, তাহলে সাংবাদিকতায় আপনি এটাকে স্ট্যাবলিশ করতে পারবেন। নতুবা যদি এটা কারো পেটোয়া বা কারো পক্ষে কথা বলতে চায়, তাহলে পরে এটাকে আপনি টিকায় রাখতে পারবেন। আমি কাসিম মারা গেলে কি হবে, কয়টা কাসিম হচ্ছে পরিবেশ রক্ষায় এইটা বিশাল একটা কন্ট্রিবিউশন আছে তার। আপনার ওই যে বলছি থিঙ্কিং এরিয়াটা বাড়ান। আমি যখন ও বলছে, কে যেন বলছিল সমুদ্র দূষণের উপরে, যে কারণে সুন্দরবনে অ্যাফেক্টেড হয়, এর উপরেও আমি যে লিড রিপোর্টটা করেছিলাম 10 বছর পর যুগান্তর রিপোর্টার হুবু ওইটাই সাইডে দিছে। মূল জাহাজের তেলাধারের কারণে যে দূষণ হয়, এবং আমাকে মেরিন বায়োলজি পড়তে হয়েছিল। আবার 2 যমজ-শালা তখন মেরিন বায়োলজিতে পড়ে, আমি বললাম যে তোদের বইপত্র দে, এর উপর কাজ করবো। এখন ইন্টারেস্টিং হচ্ছে কি, আপনাকে যখনই আপনি ইনভেস্টিগেটিভ কোনো কাজে যাবেন, তখনই আপনার প্রচুর ইনফরমেশন লাগবে। সে যেটা বলছে যে এখনকার জামানায় ডেস্ক রিপোর্ট করে পাওয়া যায় না। আমি অনুষ্প্রতিম শামীমের দিকে আসবো। সুন্দরবনের কোনো ডেভেলপমেন্ট হলে যদিও ওটাকে ঠেকানো যায় না, ভারতের পলিথিনের অপব্যবহার স্কুল বসে অনুধাবন করতে পারবে না, তাহলে আমরা কি রিপোর্ট করব? সুন্দরবনের রিপোর্টিংয়ে আমি প্রথম যখন ঢুকেছি, সেটি 1980 সালে সম্ভবত, বা 81 সালে দৈনিক দেশের আমি জেলা প্রতিনিধি, আমি সিরিজ করেছিলাম সুন্দরবনের অসুন্দর জীবন কাহিনী এরকম। সেই থেকে আমার সুন্দরবন নিয়ে লেখা, দৈনিক বাংলায় লিখেছি, বিচিত্রায় লিখেছি, এবং ইত্তেফাকে গত 30 বছর ধরে লিখছি। এখনো আনোয়ার আমার কথা শুনতে হবে, এই যে আমি বাধা বন্যা কেন হলাম, এটার ব্যাখ্যাটা আপনার কাছ থেকে নেব। আপনার বাধা বন্যা এখন আমার গোষ্ঠীতে কেউ গানের ব্যবসা করি। সেপ্টেম্বরের 20 তারিখ ইত্তেফাকে আমি পিরোজপুর বসে আমার ধারণা এবং যোগাযোগের মাধ্যমে আমি পরপর 8 দিন লিড নিউজ করেছিলাম। লিড নিউজের বিষয়টা তো আমাদের ধারণা আছে। প্রথম, অর্থাৎ ওই পত্রিকার 1 নম্বর শীর্ষ খবর। এরপরে আমি পিরোজপুর ত্যাগ করে প্রথম বেরোলাম, অর্থাৎ এটা 20 তারিখের ঘটনা ঘটেছে। 28 বা 29 সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী,
পাথর কাটা এসছে তার ইস্তফা করতে হবে। আমি এই প্রথম আমার অফিস থেকে বেরোলাম, আর অফিসে টেবিল নিউজ করেছি এবং সেটা সবাইকে অবাক করে দিয়েছে। এর জন্য কি প্রয়োজন ছিল আমার? সুন্দরবন সোর্স না, সুন্দরবন সম্পর্কে একটা ধারণা। সোর্স 2-3 জন রিপোর্ট করার তো নানা কৌশল আছে, অল্প স্বল্প তথ্য এনে ওটাকে রিপোর্ট করে দেওয়া যায়। আমাকে তো আলমগীর হোসেন সুন্দরবন সাংবাদিক ফোরামের ট্রেজারার ছিলেন, এখন বিএনপির কনভেনর, বললেন যে আপনি গল্প করতেন কেন? মানুষ ওখানে মাছ, কাঁচা মাছ আর কেওড়া ফল খেয়ে 4-5 দিন বেঁচে ছিল। কোনো সত্য কথা? আমি তাকে বললাম, ছোটকালে খালে যখন সাবি পাইছি মহিলারা, তখন ওখান থেকে যে মাছটা, চিংড়ি মাছটা পাওয়া যেত, সাথে সাথে ধরিয়া অনেকে কাঁচা মাছ খেয়ে ফেলতো না, ফেলতো কিনা? সুন্দরবনে 3-4 দিন 5 দিন না খেয়ে থাকলে মাছ ধরে খাবে না মানুষটা, পারে? এছাড়া কোনো উপায় নেই। আপনারা এই কথা জানেন? বাচ্চুটা ভালো বুঝবেন। একটা রাগবি টিম নিকারাগুয়ায় 20 দিন পাহাড়ের মধ্যে, বরফের মধ্যে মানুষের মাংস খেয়ে বেঁচেছিল। তার ওই টিমের যে যারা কো প্লেয়ার তাদের মাংস খেয়ে মারা গেছে, তাদের মাংস খেয়ে বেঁচেছে। মানুষ বাঁচতে কি না করে। তো এইভাবে ধারণার উপরে কিছু গল্প লিখেছে, কিন্তু প্রকৃতপক্ষে ওখানে আমার এখনো মনে আছে, আবির বোধহয় আমাদের পৌঁছে দিয়ে আসছিলাম